নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যাচ্ছি আমার মামার বাড়ি। আর আজ আমার মামার বাড়িতে পালিত হচ্ছে প্রায় 504 বছরের পুরনো রাধাষ্টমী পুজো। আমার মামার বাড়ির এই রাধাষ্টমী পুজো প্রায় বাংলাদেশের অতি প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি, যেটি আমার মামাদের প্রায় 27টি পুরুষ ধরে পালিত হয়ে আসছে। এই রাধাষ্টমীর পুজো শুরু হয়েছিল 1520 খ্রিস্টাব্দ নাগাদ, অর্থাৎ বাবরের ভারতবর্ষ আক্রমণেরও প্রায় 6 বছর আগে। সেই থেকে আজ অবধি ধারাবাহিকতা, রীতি, লোকাচার সব কিছু মেনেই পালিত হয়ে আসছে রাধাষ্টমীর পুজো। আমি ট্রেন ধরেছিলাম লিলুয়া থেকে তারকেশ্বর যেতে সময় নিয়েছিল প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো। আমি এই রকম ট্র্যাডিশনাল সাজে সেজেছিলাম, আর ছিল আমার মা আর আমার সোনা, মানে আমার দিদির ছেলে। আমরা তিনজনেই যাচ্ছিলাম মামার বাড়িতে রাধাষ্টমীর পুজো দেখতে। ঘড়িতে সময় ছিল সকাল 10:30, আর আমরা এখানে টোটো ধরার অপেক্ষা করছিলাম। টোটো আমার মামাই পাঠিয়ে দিচ্ছিল মামার বাড়ি থেকে। তো টোটোওয়ালা মামা চলে এসছে, আর এইখানে মামার বাড়িতে তো সবাই আমার মামা, আর সোনার সবাই দাদা বা দাদু। মা উঠে পড়ছে আর সোনাও তার সাথে উঠে পড়ছে টোটোতে। আর সোনা বলছে যে টোটোর এই সিটটাতেই যেন আমি বসি। হ্যালো গাইস, বলো, তুমি কিছু বলতে চাও সবাইকে? বলো, তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে দেবাংশু বিশ্বাস। আচ্ছা, আর তুমি কোথায় থাকো বলো? আমি থাকি হচ্ছে বৈদ্যবাটি পৌরসভায়। বৈদ্যবাটি পৌরসভায় থাকো? বলো, বৈদ্যবাটি এলাকায় থাকো? বৈদ্যবাটি এলাকায় থাকি। আর বলো যে আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলো? আজকে আমার রাধাষ্টমী, তাই জন্য ওখানে পুজো হচ্ছে, তাই আমরা যাচ্ছি। রাধাষ্টমীতে কার পুজো হবে বলো তো? দেখতে যাচ্ছি। হ্যাঁ, কৃষ্ণের আর রাধার পুজো হবে। তাই আমরা আজকে রাধাষ্টমীর পুজো দেখতে বাড়ি যাচ্ছি। চলো আবার ওইটাই উঠটা চালু। মিষ্টির দোকানের মিষ্টি কিনতে আমার মা দাঁড়িয়েছিল, আর আমরা এখন আছি নারায়ণপুরে। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি। এটা হচ্ছে তারামা মিষ্টান্ন ভান্ডার, আর এখানে মিষ্টি ভীষণ জনপ্রিয়। তো মামার বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নেবো, আর নিজেদের বাড়ির জন্য মিষ্টিও এখান থেকে নিয়ে নেবো। ও হ্যাঁ, আপনাদের বলতেই ভুলে গেছি যে আমার মামার বাড়ি হচ্ছে তারকেশ্বরে কুমরুল নামে একটা ছোট্ট গ্রামে, যে গ্রামটা ছবির মতো সুন্দর, যে গ্রামের চারিদিকে শুধু রয়েছে সবুজ ধান ক্ষেত, যেদিকেই তাকাও শুধু সবুজই দেখতে পাবে, যে গ্রামে থাকে পুকুর ভরা মাছ, আর থাকে বিঘে ভরা ধান, আলু, পাট, যে গ্রামের পাশ দিয়ে বয়ে চলে দামোদর নদী। বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। আমার ছোটবেলার সকল গ্রামের স্মৃতি জড়িয়ে আছে যেই গ্রাম, সেটাই আমার মামার বাড়ি। গ্রাম বলতেই যে জায়গাটা চোখে ভেসে ওঠে, সেইটাই আমার মামার বাড়ি। ছবির মতো সুন্দর এই ছোট্ট গ্রামে বাস করে সব সরল মানুষ, যাদের গায়ে এখনও সেভাবে স্পর্শ করেনি শহরের আধুনিকতা। আমরা তিনজনে মিলে গল্প করতে করতে টোটোতে চেপে যাচ্ছিলাম, আর সোনাকে চেনাতে থাকছিলাম, দেখো এরকমই সুন্দর দেখতে হয় গ্রাম। এই দেখো কত বড় পুকুর, দিঘির মতো, পাশে ছোট্ট বটগাছটা, কি সুন্দর, কি অপূর্ব, চোখ আটকে গিয়েছিল, তাই কিছুক্ষণ এখানে দাঁড়ালামও। এই তাল গাছটা দেখুন কি সুন্দর নিচু মতো, এখানে বসে পথের বিশ্রামও নিতে পারে। কিছুদিন আগেই বাদাম চাষ হয়েছিল এই মাঠগুলোতে, তখন মাঠ ভর্তি ছিল বাদামের গাছ। এখন ধান গাছ বসিয়ে দিয়েছে, ধান হবে এই সব জমিগুলোতে।
এটি হচ্ছে তারকেশ্বরের কুমরুল গ্রামের খাল। সারা বছর এই খালের জল দিয়েই কিন্তু চাষ করা হয়। আমরা একদম আমার মামার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। মামার বাড়ির যত কাছে আসছি তত আরও বেশি করে শৈশবের স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এই জায়গাগুলো কত চেনা, কতবার গেছি এই সব জায়গা দিয়ে। এটা হচ্ছে আমার মায়ের স্কুল, আমার মায়ের একদম ছোটোবেলার স্কুল। মা এখান থেকে ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছিল। এটা কুমরুল প্রাইমারি স্কুল। তুমি খেলো না? দিদিমণিরা খেলতে দেয় না? দেবে, একটু বড় হোক। এটা হলো গ্রামের সেই মাটির বাড়ি, একই রকম রয়ে গেছে। আমরা ছোটবেলায় যেরকম দেখেছিলাম ঠিক সেরকম। এটা হচ্ছে দেদের পুকুর। দেরা হচ্ছে এখানকার জমিদার, এখানে দুর্গা পুজো হয়। আর এটা হচ্ছে কোতপাড়ার ডাক্তারখানা, হোমিওপ্যাথি ডাক্তারখানা। কতবার জ্বর হলে, সর্দি হলে, গায়ে আমবাদ বেরোলে দিদা এখানে নিয়ে আসতো। কোতপাড়ার 2 ফোঁটা ওষুধ খেলেই শরীর ভালো হয়ে যেত। আমরা এখন দামোদর নদীর বাঁধে উঠছি। আমার মামার বাড়িটা ঠিক দামোদর নদীর বাঁধের ঢালে অবস্থিত। এই যে আমরা এবার ঢাল দিয়ে নামছি নিচে, এইটা হচ্ছে আমার মামার বাড়ির গ্রামের রাস্তা। এখানে কত ছোট ছোট মাটির বাড়ি আছে দেখুন। আগে আরও অনেক মাটির বাড়ি ছিল, এখানে সব কিছুই মাটির ছিল। এখন এদের অবস্থার একটু উন্নতি হওয়ায় এরা পাকা বাড়ি করে নিয়েছে। তোমার মা বলে না তোমার কি জ্বালাতন লাগে এগুলো? ওরকম বলতে নেই মা। এই যে আমরা এবার কোথায় ঢুকছি? হ্যাঁ, কোথায় ঢুকছি আমরা? এই যে আমরা এবার চলে এসেছি আমার মামার বাড়িতে। এখানে দেখুন পুজোর জন্য প্যান্ডেল হয়েছে। মা নিজের বাড়ি আসার লোভ সামলাতে পারেনি, তাই আমাদের আগে ভাগে ঢুকে গেছে। আমি আর সোনা হাত ধরাধরি করে এলাম। সোনার তো যেন মনে হচ্ছে কত দিনের চেনা এই বাড়িটা। আমার মামার বাড়ির ভিটে মাটির মধ্যেই অবস্থান করছে এই বাবা বুড়ো ঠাকুরের সমাধি মন্দির। বাবা বুড়ো ঠাকুর হচ্ছে এই বংশের প্রথম বা আদি পুরুষ, যাকে শ্রী চৈতন্যদেবের প্রধান শিষ্যগণের মধ্যে অন্যতম একজন বলে মনে করা হয়। স্থানীয় কিছু পুরনো নথিপত্রে ও সাহিত্যে বাবা বুড়ো ঠাকুরের ইতিহাসের উল্লেখ পাওয়া যায়। এটা হচ্ছে আমার মামার বাড়ির ছোট্ট গোপাল ঠাকুর, আর এই হচ্ছে রাধাকৃষ্ণের ছবি। পুজোর জন্য সব উপকরণগুলো আস্তে আস্তে সাজিয়ে নেওয়া হচ্ছে। মামার বাড়িতে মালসা ভোগ দেওয়া হয়। মালসা ভোগের মধ্যে থাকে চিড়ে, মুরকি, খই, অনেক ধরনের ফল, নাড়ু, লুচি। ঠাকুর যা যা খেতে ভালোবাসে তাই দেয়া থাকে এই মালসা ভোগে। আজ বুড়ো ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। এই আলপনাটা দিয়েছে আমার মাইমা। আমার মাইমা খুব সুন্দর করে আলপনা দেয়। বুড়ো ঠাকুরের মন্দিরের দুপাশে এরকম দুটো ছোট মন্দির রয়েছে, যে মন্দিরের দুটির মধ্যে একটিতে মায়ের দাদুর দেহবর্ষ সমাধিস্থ রয়েছে এবং অন্যটিতে মায়ের ঠাকুমার দেহবর্ষ সংরক্ষিত রয়েছে। সকালবেলা বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গেছে প্রায় অনেক জোরে, তাই আমরা এখন সকালবেলা খেতে চলে এলাম। সকালবেলা জলখাবারে ছিল মুড়ি, ঘুগনি আর বোঁদে। মামার বাড়ির এই মুড়ির স্বাদ যেন জগৎ বিখ্যাত। এরকম মুড়ি ভূভারতে নেই, এটুকু আমি বলতে পারি। এত সুন্দর খেতে। এই মুড়িটা একদম ঘরে ভাজা মুড়ি, তাই এই মুড়ির স্বাদও অন্যান্য যে কোনো জায়গার মুড়ির থেকে ভীষণ আলাদা। শুধু মুখে শুকনোই খাওয়া যায় এই মুড়ি। আমরা ঘুগনি দিয়ে মুড়ি খেলাম, সাথে বোঁদে মেখে খেলাম।
খেয়ে এসে দেখলাম রাধা অষ্টমীর পুজোর সব উপকরণ ঠাকুরের কাছে সাজানো হয়ে গেছে। ধামাভর্তি চিড়ে, মুরগি, বাতাসা সাজিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য লুচি ভেজে দেওয়া হয়েছে। ঠাকুরের ভালো লাগে এমন কোনো জিনিসই জোগাড় করতে বাকি রাখেনি আমার মামারা। পুজো এবার শুরু হলো। আমরা সকলে মিলে পুজোর স্থানে গেলাম। বেশ কিছুক্ষণ বসেও রইলাম। এরপর আমার মামার বাড়ির সব সদস্যের সাথে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার বুকু দিদি, আমাদের সকলের ভীষণ আদরের। বুকু দিদি থাকে শ্রীরামপুরে। বুকু দিদি কলেজের প্রফেসর। আর এটা হচ্ছে প্রদীপ্ত দা। এইটা হচ্ছে মিতুল দিদি। আমার মিতুল দিদিও কলেজের প্রফেসর। প্রদীপ্ত দাও একজন সরকারি ইঞ্জিনিয়ার। প্রদীপ্ত দাদের বাড়ি বর্ধমানে। এখানে আমার বুকু দিদি সব ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। রাখিতে বুকু দিদি আসতে পারেনি, তাই রাধাষ্টমীর দিনকে রাখিগুলোকে সাথে করে নিয়ে এসছে। এটা হচ্ছে আমার রাজা ভাই। রাজা আমারও যেমন ভাই, বুকু দিদিরও সেরকম ভাই। আর খাটের এই পাশে যে বসে রয়েছে সে হচ্ছে আমার মাইমা, বুকু দিদি মিতুল দিদির মা। আমার মাইমাকে আমি কখনো রাগতে দেখিনি। সর্বক্ষণ হাসি মুখে সবার সব কাজ করে যায়। আর এমন সরল সাদাসিধে মহিলাও বোধহয় আমি আমার জীবনে খুব কম দেখেছি। মাইমাকে আমি কখনো সাজতে দেখিনি। এরকমই একটা শাড়ি জড়িয়ে নিয়েই মাইমাকে যেরকম আমি বাইরেও বেরোতে দেখেছি, সেরকম ঘরেতেও থাকতে দেখেছি ভীষণ সাদাসিধেভাবে। আর এরপর যে রাখি পরতে এলো সে হচ্ছে আমার আর একটা ভাই। ভাই এই বছর কলেজে ভর্তি হয়েছে। যে কোনো ফোন বা ক্যামেরার ব্যাপারে ও ভীষণভাবে প্যাশনেট, আর ওর জ্ঞানও কিন্তু অনেক বেশি আছে এইসব ব্যাপারে। এরপর এলো আমার রানা ভাই। রানা হচ্ছে আমার আর এক মামার ছেলে। আর এটা হচ্ছে আমার আর এক ভাই। এই ভাইয়ের সাথে আমার শৈশবের মামার বাড়ির অনেক স্মৃতি জড়িয়ে আছে। একসাথে চোর পুলিশ খেলা, পুলিশ হয়ে চোরকে ধরা, কারোর বার্থডে সেলিব্রেশন করা, এরকম অনেক স্মৃতি ওর সাথে জড়িয়ে আছে। এইটা হচ্ছে আমার মিতুল দিদি। তখন মিতুল দিদিকে ঠিক করে দেখানো হয়নি, এখন ভালো করে দেখালাম। মিতুল দিদির সবচেয়ে বড় গুণ হলো মিতুল দিদি ভীষণ কেয়ারিং। মামার বাড়ি গেলে আমাকে আর দিদিকে মিতুল দিদি আর বুকু দিদি বড় দিদির মতো আগলে রাখে। মামার বাড়ি গেলেই ছোটবেলার স্মৃতিগুলোর কথা বারবার মনে পড়ে যায়। পুজোর সময় যখন মামার বাড়ি যেতাম, মিতুল দিদি বুকু দিদির সাজ থেকে আমরা সাজতাম। কখনো বারণ করতো না মিতুল দিদি বুকু দিদি ওখান থেকে সাজতে। মিতুল দিদির থেকে কত লিপস্টিক নিয়ে পরেছি, মিতুল দিদির চুড়ি পরেছি। কখনো কখনো মিতুল দিদির জামা বের করেও দিয়েছে, মিতুল দিদি এই জামাটা পরে যেন আমরা ঠাকুর দেখতে বেরোই। সেই ভালোবাসা, সেই টান আজও একই রকম রয়ে গেছে এতগুলো বছর পরও। তাই আজও মামার বাড়ি গেলেই আমি সেই ছোটবেলার মতোই একটা নির্মল অকৃত্রিম আনন্দ উপলব্ধি করতে পারি। আর এই যে সাদা ধুতি গেঞ্জি গায়ে উত্তরীয় দিয়ে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন আমার মামু, আমার মামার বাড়ির অভিভাবক। আমাদের সকলকে যেমন আদর করেন ঠিক সেরকম শাসনও করতে পারেন মামু। আমার মামু ছিলেন ইছাপুর হাই স্কুলের রিটায়ার্ড হেড টিচার। আবার মেয়েরা যেখানে আলতা পরছে আপনাদেরকে সেখানে নিয়ে চলে এলাম। ইনি হচ্ছেন আমার আর এক মাইমা, টুম্পা মাইমা। মাইমা এত শান্ত স্নিগ্ধ, মাইমার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। আর এটা হচ্ছে আমার আর এক মাইমা। আমার এই মাইমাও ভীষণ সুন্দরী আর ভীষণ মিষ্টি স্বভাবের একজন মহিলা। আমার মাইমা দারুণ রান্না করে। আমার মাইমার বাড়ি আমাদের শালকিয়ার বাড়ির একদম কাছে, তাই মাইমার বাড়ি গেলেই আমরা দারুণ দারুণ মাইমার হাতের রান্না খাই। আর এটা হচ্ছে আমার আর এক মাইমা। এই মাইমাও ভীষণ কেয়ারিং। আমাদের সকল উৎসবে অনুষ্ঠানে মাইমার আসা চাই। আমার মাইমা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আমাকে বলতে হয়নি, মাইমা নিজেই ধরে বেঁধে আমাকে আলতা পরিয়ে দিল। মাইমা এতটাই কেয়ারিং আর এতটাই ভালো মনের মানুষ।
আমার মামাকে সামলানো থেকে শুরু করে মামার শরীর খারাপে মামার পাশে থাকা, মাইমার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। যত বড় হতে শিখছি তত বুঝতে পারছি ভালোবাসা কতটা বিষম বস্তু, কতটা দুষ্প্রাপ্য, সহজে তা মেলে না। তাই মামার বাড়িতে গিয়ে এই ছেলেবেলার স্মৃতিগুলো যখন বারবার চোখের সামনে চলে আসছে, যখন এত অনবিল ভালোবাসা পেয়ে মনটা ভরে যাচ্ছে, মাইমা যখন পান্তুয়াটা মুখে ঢুকিয়ে দিচ্ছে, তখন চোখটা যেন জ্বালা জ্বালা করে উঠছে। চোখটা দিয়ে জল আপনা আপনিই বেরিয়ে আসছে। কি করব, মনকে বোঝাতে পারছি না যে আমি বড় হয়ে গেছি। আমার মামার বাড়ির বুড়ো ঠাকুরের ইতিহাস সম্পর্কে আপনাদের ছোট দুটো একটা কথা বলতেই পারি। এ কথা কথিত আছে, তারকেশ্বরের রাজা বাবা বুড়ো ঠাকুরের সহিত যখন সাক্ষাৎ করলেন, তখন বাবা বুড়ো ঠাকুরকে তিনি দামোদর নদী সংলগ্ন এলাকায় অবস্থিত এই বিশাল গ্রামটি উপহার হিসাবে দিতে চেয়েছিলেন। কিন্তু বাবা বুড়ো ঠাকুর জাতিতে ছিলেন বৈষ্ণব, তার মধ্যে লোভ লালসার লেশ মাত্র ছিল না। তাই তিনি দামোদর নদীর ধারে অবস্থিত এইটুকু ছোট জায়গাটিকেই তিনি নিয়েছিলেন রাজার দেওয়া উপহার হিসাবে, যাতে তিনি সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে থাকতে পারে। তার মৃত্যুর পর তার পুত্র এই স্থানেই তার সমাধি মন্দির প্রতিষ্ঠা করেন। বাবা বুড়ো ঠাকুরের সময় থেকেই এই বংশে পালিত হয়ে আসছে রাধা অষ্টমীর পুজো। ভাবতে অবাক লাগে সেই যুগে সামাজিক প্রেক্ষাপটেও নারীদের কতটা গুরুত্ব ছিল, তা এই পুজোর ধারাবাহিকতা থেকে বোঝা যায়। সকলে মামার বাড়ির এই ভিটেমাটিকে তাই বুড়ো ঠাকুরের ভিটেমাটি বলে থাকে। আমার মামু রাধা অষ্টমীর পুজোর জন্য উপোস করে রয়েছে। মাথায় এক হাঁড়ি হলুদ মিশ্রিত শান্তির জল নিয়ে কীর্তন খোল করতালের দলকে সাথে নিয়ে বাবা বুড়ো ঠাকুরের মন্দির 7 বার প্রদক্ষিণ করতে হয় হরে কৃষ্ণ নাম জপ করতে করতে। মামার বাড়ির সকলে হরে কৃষ্ণ নাম জপ করছে আর কীর্তনের সাথে তাল মিলিয়ে নাচছে। এরপর মামার বাড়ির এই শান্তির জল বাড়ির সকলের মাথায় দেওয়া হবে এবং প্রত্যেকের ঘরে ঘরে এই শান্তির জল ছোঁয়ানো হবে। এইভাবে বাবা বুড়ো ঠাকুরের সামনে শান্তির জলটা রাখা হলো। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করে দিচ্ছেন। মাইমা ষষ্ঠাঙ্গে এসে বুড়ো ঠাকুরের সামনে প্রণাম করলেন। এরপর সকলকে শান্তির জল দেওয়া শুরু হবে। এই যে মামু সকলকে শান্তির জল দিচ্ছেন, মামু ধরে রয়েছেন আর পুরোহিত শান্তির জল সকলের মাথায় দিয়ে দিচ্ছেন। শান্তির জল প্রতিটা ঘরে দুয়ারে দুয়ারে ছিটিয়ে দেওয়ার পর এই জল বাবা বুড়ো ঠাকুরের মন্দিরের সামনে মাটিতে ঢেলে দেওয়া হয়। এরপর এই জলের মধ্যে সব বাচ্চাদেরকে ধরে ধরে স্নান করানো হয়। প্রথমে সোনাকে শুইয়ে দিল এই ছোট বাচ্চা, এটা হচ্ছে মিতুল দিদির মেয়ে। ও বেচারি বুঝতেই পারছে না যে ওর সাথে কি হচ্ছে। ভ্যা ভ্যা করে তো কাঁদতে লেগে গেল। সেই কান্না থামানোর জন্য আরও দুজনও এসে হাজির হলো। সব বাচ্চাকে এরকম ধরে ধরে স্নান করিয়ে দেওয়া হচ্ছে বাবা বুড়ো ঠাকুরের এই শান্তির জলে। নাতনি কাঁদছে দেখে মামু নাতনিকে কোলে নিয়ে ভোলাতে লাগলেন আর নিজেও একবার নাতনির সাথে নেচে নিচ্ছেন। এরপর সবচেয়ে শেষ পর্যায়ে চলে এসছে পুজোতে এবার হরিণ লুট দেওয়া হবে। মামু মাথায় বাতাসার গামলাটা নিয়ে নিল। এরপর হরিনাম কীর্তন সহযোগে হরিণ লুট দেওয়া হলে সকলে মিলে আমরা সেই বাতাসা কালেক্ট করব। সেই দিন হরিণ লুটের সময় আমি প্রথম থেকে খুব কমই বাতাসা পেয়েছিলাম। লাস্টের দিকে একটা বা দুটো বাতাসা আমি হরিণ লুটে পেয়েছিলাম। সবাই মিলে একসাথে ফটো তুলব, তাই মিতুল দিদি ডাকছে। আর মিতুল দিদির মেয়েকে দেখুন, পুরো মিতুল দিদির মুখটা বসানো। ওকেও সবাই হরিণ লুটের বাতাসা মুখে পুরে দিচ্ছে। এত মিষ্টি দেখতে হয়েছে একে। এই বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য। আমি হই মিতুল দিদির মেয়ের মাসি আর ও হয় আমার বোনঝি।
মিতুল দিদির মেয়ে যার কোলে রয়েছে সে হচ্ছে আমার মাইমা, আমার আর এক মাইমা। জয় 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 জয়। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা খেতে বসলাম, আর খাওয়ার মধ্যে ছিল ভাত, বেগুনি শুক্তো, ডাল ছিল পোস্ত, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খাবারগুলো অসাধারণ খেতে হয়েছিল। খাবার খেয়ে আমি চলে গেলাম মামার বাড়ির পুকুর ঘাটে, আপনাদেরকেও একবার পুকুর ঘাটটা দেখাবো বলে। এই পুকুর ঘাটে কত স্মৃতি জড়িয়ে আছে জানেন। এখন বর্ষাকাল, পুকুরের জলও অনেক বেশি, সিঁড়ির কতটা ধাপ অব্দি উঠে এসছে জল। এলাম লক্ষ্মী ঘরে, এটা হচ্ছে আমার দিদা আর দাদু, দুজনেই এখন স্বর্গে বাস করে। দিদা আমার দিকে তাকিয়ে যেন আজও হাসছে। সন্ধে হয়ে এসছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। মামার বাড়িতে যে সময়টুকু ছিলাম সেই সময়টুকু কাটানোর জন্য বারবার মামার বাড়িতে ফিরে যেতে ইচ্ছা করে। আমাদের প্রায় সবারই জীবনে মামার বাড়ির সাথে জড়িয়ে থাকে এমনই সব সুন্দর সুন্দর মুহূর্ত, সব মধুর স্মৃতি। বহুদিন পর মামার বাড়ি গেলাম, তাই মামার বাড়ির কোণে কোণে লুকিয়ে থাকা ছেলেবেলার ছোট ছোট স্মৃতিগুলো যেন ডেকে ডেকে বলছে, দেখ এইখানে তুই খেলতিস, এইখানে তুই পড়ে গিয়েছিলিস, মনে আছে? বৃষ্টির ঝমঝম শব্দ, মামার বাড়ির লোডশেডিং হয়ে যাওয়া, দিদার হাতে নাড়ু নিমকি ভাজা, ফুলকপি দিয়ে বানানো মাছের ঝোল, সিমুই, নদীর হাতে বানানো নরম নরম কর্পূর দেওয়া নাড়ু, বুকু দিদি মিতুল দিদির সাথে একসাথে সকলে মিলে মাদুর পেতে শোয়া, করালি ভবনকে ছোটবেলায় করলা ভবন বলে ডাকা, মামুকে ভয় পাই বলে মামু যে জায়গায় নেই সেখানেই সবার বসে থাকা, মামার বাড়ি এলেই উত্তম পাত্রের মুদিখানার দোকানে রোজ রোজ যাওয়া, পুকুরে মাছ ধরা হলে একসাথে সবাই মিলে মাছ ধরা দেখতে যাওয়া, এরকম আরও কত কি। এই সব কিছুই আমার আজও মনে আছে। এই সব স্মৃতিগুলোকে আরও একবার পলিশ করে নিয়েই আজ আমরা ফিরছি মামার বাড়ি থেকে। আর আমার মামার বাড়িতে একটা দিন কাটিয়ে আসা মানে বুক ভর্তি করে অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফেরা। এত ভালোবাসা, এত মায়া, এত টানকে অস্বীকার করি কিভাবে? তাই আজকের আমার মামার বাড়ির সিরিজটা আমি উৎসর্গ করলাম আমার মামার বাড়ির অভিভাবক আমার মামুকে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসছি।